রামিসা হত্যার ক্ষোভে ফুঁসছে দেশ, দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদনের নির্দেশ আইনমন্ত্রীর। কোনোভাবেই কমছে না হামের প্রকোপ, আরও 7 শিশুর মৃত্যু। উন্মুক্ত পদ্ধতি নয়, আন্তর্জাতিক সংস্থা থেকে টিকা নেওয়া হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিদ্যুতের দাম ভোক্তা পর্যায়ে 10% পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থা। তীব্র বিরোধিতা অংশীজনের, গ্রাহকের পকেট কাটার কৌশল। সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় ইস্যু, 9 জুন আপিল বিভাগের শুনানি। বিএনপি আবারও কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চায়, অভিযোগ জামাতের। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আম্মু তুমি কষ্ট পেও না, আমি বড় হয়ে ডাক্তার হব, তোমার চিকিৎসা করব। শেষবার মাকে জড়িয়ে এমনটাই বলেছিল রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার 7 বছরের ছোট্ট শিশু রামিসা আক্তার। তবে ঘাতকের নৃশংসতায় তার সেই স্বপ্ন নিমেষেই ধূলিসাৎ হয়ে যায়। পরিবারের ছোট্ট সন্তানকে হারিয়ে দিশেহারা মা বাবা। দেশের বিচার ব্যবস্থার উপর গভীর আক্ষেপ প্রকাশ করেন তারা। ফারুক হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। ঘর জুড়ে একরাশ শূন্যতা, পড়ে আছে বই খাতা, নেই শুধু বই পড়বার সেই মানুষটা। রামিসা আক্তার মা বাবার ছোট্ট আদুরে সন্তান। পড়ালেখা খেলাধুলায় বরাবরই ছিলেন মেধাবী, হয়েছেন ক্লাসের ফার্স্ট, জিতেছেন অসংখ্য পুরস্কার। তবে সেসব আজ কেবল স্মৃতি। প্রিয় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা। বিষাদের কালো ছায়া নেমে এসেছে পুরো পরিবার জুড়ে। ভারী হয়ে উঠেছে পল্লবীর ছোট্ট এই বাসাটি। সারাক্ষণ খেলাধুলা করতো, ওর পুতুল এইসব নিয়ে থাকতো, পুতুল টুতুল। আমি অসুস্থ থাকি বলেও ডাক্তার হবে। সর্বশেষ বলছি তুমি দাঁত ব্রাশ করো, স্কুলের সময় হয়ে গেছে, তুমি দাঁত ব্রাশ করো। দাঁত ব্রাশ করতো এই ঘরে আসছে, বাথরুমে যাবে। তখন ওর বোন যাইতেছে চাচার বাসা, তখন ওই গেটটা খুলে তাকাইছিল, তখন ওই থাবা বাইরে নিয়ে গেছে। ছোট্ট রামিসার প্রতিদিনের চাহিদা ছিল 10 টাকা। মেয়ের সেই গল্প বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা আব্দুল হান্নান মোল্লা। এই দরজার গোড়ায় বাবা আমাকে 10টা টাকা দাও, ও প্রতিদিনের চাহিদা। বাবা 10টা টাকা দাও, মানে কি করবা? বাবা চিপস খাবো। চিপস বলতে পারে না, বলে চিপস খাবো। আমি দুষ্টামি করে বলি 20 টাকা দেব, আমাকে দুধা খাওয়াইতে হবে। আমি দুধা খাওয়াবো না। আমি চলে গেলাম। এই বাবা হিসাবে চাইবো যে আমার বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করছে, তার একটা ন্যায্য সঠিক বিচার হোক। এদিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় বিক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি তাদের। আমরা দেখবো যে ওর ফাঁসি হচ্ছে, আমরা তাহলে শান্তি পাবো। আর না হলে ওরা আমাদের কাছে নিয়ে আসবে, পাবলিকের কাছে। আমরা এখানে আমাদের সন্তানের বিচার করে নেব। এই আসামিকে রেখে আপনি জেলের ভিতরে খাওয়াইছে, পড়াইছে, সবকিছু করছে। এই 48 ঘন্টার ভিতরে এই আসামিকে ইচ্ছা করলে ফাঁসি রায় দিতে পারতো। পারিবারিক দারিদ্রতার মধ্যেও এত সুন্দরভাবে একটা সন্তানকে গড়ে তুলেছে এই সন্তানটা, এবং কত ভালো ছাত্র তার ম্যাডাম, এই যে তার টিচার আমাদের সাথে, তারা হচ্ছে মানে আমরা যখন এই স্বপ্নটাকে গড়ে তুলি এবং এইরকম বিভৎসভাবে, মানে আমরা আসলে এটা মেনে নিতে পারি না। আমার মনে হয় না বাংলাদেশের কোনো মা গত রাত্রে ঘুমাতে পেরেছে। গেল মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচে রামিসার মস্তকবিহীন দেহ এবং বালতি থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মূল আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায়
কালশিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে কালশি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী গ্রেফতার প্রধান অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি হিসেবে তার ফাঁসির দাবি জানান। সেই সঙ্গে বর্বরোচিত এই ঘটনায় জড়িতদের দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিও জানান এলাকাবাসী। বর্বরোচিত এই ঘটনায় জড়িত অপরাধীর দ্রুত বিচার নিশ্চিতে বৃহস্পতিবার সকালে পল্লবী থানা ঘেরাও করেন এলাকাবাসী। শিশু রাবিসা হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করে পুলিশ প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিচার কাজ দ্রুত সম্পন্ন ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসও দেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। স্কুল শিক্ষার্থী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছে দেশের মানুষ। এমন বাস্তবতায় সচিবালয়ে এই ইস্যুতে কথা বলেন সরকারের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী। এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেবে আইন শৃঙ্খলা বাহিনী। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এটুকু অ্যাসিওরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। সাময়িক সময়ের জন্য জনগণের যে ক্ষোভ সেটাকে মেটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা আদালত সৃষ্টি করি, সেই বিষয়টা আমার মনে হয় সকল ক্ষেত্রে সঠিক নয়। এদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, অপরাধীকে কোনোভাবেই পার পেয়ে যেতে দেয়া হবে না। আমরা চার্জশিট রেডি করে যখন মামলা ট্রায়ালের জন্য পাঠাবো, জজ সাহেব ইচ্ছা করলে প্রতিদিন সাক্ষী নিয়ে এটা ক্লোজ করতে পারবেন। এখন বিচার বিভাগের উপর তো আমরা করতে পারবো না। আমাদের জায়গা থেকে আমরা পাবলিক প্রসিকিউটরকে বলে দিতে পারবো যে প্রতিদিন কোনো অ্যাডজনমেন্ট এখানে হবে না। আর যেখানে দুইজন আসামি সম্ভবত ইতিমধ্যেই 164 করেছে, তো 164-এর আসামিদেরকে তো আমাদেরকে টাস্কে নিতেই হবে। বিচার নিয়ে রামিসার বাবার হতাশার ব্যাপারেও মন্তব্য করেন আইনমন্ত্রী। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি, সেটাই হবে আমাদের জবাব। মন্ত্রী জানান, রাজনৈতিক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ধর্ষণ মামলা বিবেচনায় নেওয়া হয়নি। এই মামলা সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর দনিয়ায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানের করা অপমান সহ্য করতে না পেরে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানকে মারধর করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী সাবিকুন নাহার বুধবার স্কুল শেষে বাড়ি ফিরে আত্মহত্যা করলে সেই খবরে ক্ষোভ তৈরি হয় সহপাঠীদের মধ্যে। এরপর বৃহস্পতিবার সকাল থেকে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন তারা। স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্রাইট গ্রুপের চেয়ারম্যান মাসুদ হাসান লিটন এবং অধ্যক্ষ মাইদুর রহমান জেমকে স্কুল ক্যাম্পাসে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। নিহতের সহপাঠীরা জানায়, বুধবার তাদের বাংলা ও অর্থনীতি বিষয়ের মডেল টেস্ট ছিল। সাবিকুন নাহারের অর্থনীতি পরীক্ষার প্রস্তুতি হয়তো ভালো ছিল না, এ কারণে সে পরীক্ষায় চুপচাপ বসেছিল। এক পর্যায়ে সে খাতায় কিছু একটা আঁকা শুরু করে। সেটা দেখতে পেয়ে অর্থনীতির শিক্ষিকা তার খাতা নিয়ে মাসুদ হাসান লিটনের কাছে পাঠান। এরপর তিনি অনেকটা সময় ধরে সাবিকুনকে বকাঝকা ও তার সঙ্গে দুর্ব্যবহার করেন। সহপাঠীদের দাবি, এমন আচরণ সইতে না পেরে বাসায় ফিরে আত্মহত্যা করে সাবিকুন নাহার। উন্মুক্ত পদ্ধতিতে নয়, আন্তর্জাতিক সংস্থা থেকেই টিকা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি কথা জানান। আর সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, সরকারের সার্বক্ষণিক তদারকির কারণে হাম সংক্রমণের তীব্রতা কমে এসেছে। এদিকে হাসপাতালগুলোতে গিয়েও হামে আক্রান্ত রোগীর সংখ্যা পূর্বের চেয়ে কম লক্ষ্য করা গেছে। গত 24 ঘন্টায় সারা দেশে হাম উপসর্গে 7 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1661 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। দেশের সর্ববৃহৎ মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় BMU এর হাম ওয়ার্ড। এই ওয়ার্ডে আক্রান্ত শিশুদের সেবা দিতে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকরা।
তবে এত বড় হাসপাতালেও নেই শিশুদের জন্য পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট PICU, যে কারণে ক্রিটিক্যাল রোগীদের উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হয় ঢাকা মেডিকেলে। আগের তুলনায় রোগীর চাপ কিছুটা কমে যাওয়ায় স্বস্তি চিকিৎসকদের মাঝে। আমরা জানি যে আমাদের এখন একটা MR ভ্যাকসিনের ক্যাম্পেইন শুরু হয়েছে বাংলাদেশে। এই ক্যাম্পেইনটা চলার পর থেকে একটু চাপ কমেছে। আগে যেখানে প্রচুর পেশেন্ট ভর্তির জন্য আসতো, আমাদের এখানে সেই ভর্তির রেটও আলহামদুলিল্লাহ অনেক কমে আসছে। তবে হামের যে প্রাদুর্ভাব এটা শুধু বাংলাদেশে না, ইউরোপ, জাপানের অনেক দেশেও কিন্তু এই হামের এই রোগটার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং তারা তো নিয়ন্ত্রণ করছে, বা আমরা বাংলাদেশ সরকারের যথাযথ উদ্যোগের কারণে ইনশাল্লাহ হামের প্রাদুর্ভাবটা অনেক কমে আসছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য অর্জন হয়েছে। এ সময় সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, হাম আক্রমণ ঠেকাতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার সুপরামর্শে আমরা দ্বারস্থ হইলাম ইউনিসেফ, গ্যাবি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারা পর্যাপ্ত পরিমাণে আউট অফ দ্য ওয়ে আমাদেরকে হেল্প করেছে, যে বিভিন্নভাবে তারা অতি দ্রুত গতিতে আমাদেরকে টিকাগুলি দিয়েছে এবং আরও আসতেছে। আমরা টোটাল টিকা কার্যক্রম শেষ করে আমরা আমাদের কাছে এখনও পর্যাপ্ত পরিমাণ টিকা আমাদের কাছে রয়ে গেছে। আমরা এই টিকা কার্যক্রমে আজকে থেকে আবার নতুন করে আমরা চালু করেছি। ভিটামিন এ আমাদের কাছে ছিল না, এখনও যে আছে তা না, খুব একটা চালিয়ে যাচ্ছি, বাট পর্যাপ্ত পরিমাণে একটা ক্যাম্পেনিং আকারে জাপ দিয়ে পড়বো এটা পারি নাই, ঈদের পরে পারবো ইনশাল্লাহ। হাম তো আগেও ছিল এবং আমাদের বাড়িতেও ছিল, সবার বাড়িতেও ছিল, এবং আমরা ছোটোবেলায় হাম হয় নাই এইরকম এই ঘরে যারা আছেন তার মধ্যে আমার ধারণা যে যদি আমরা সত্যিকার হাম আর চিকেন পক্স এই দুই জিনিস ওতপ্রোতভাবে জড়িত, এবং এগুলো আমাদের কিন্তু সবাই কারো না কারো এক্সপিরিয়েন্স আমার আছে। কাজেই এই অবস্থার মধ্যে আমার মনে হয় যে আমাদের সচেতন হওয়া ভালো, বা ভীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি করা আমাদের যাবে না। বর্তমানে ভিটামিন A এর কিছুটা স্বল্পতা থাকলেও ইউনিসেফের সহায়তায় নির্ধারিত সময়ের আগেই তা সংগ্রহ করা হয়েছে বলেও জানানো হয় আলোচনা সভায়। এখন আইসিইউতে কারা ভর্তি হবে? মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। 6টি বিতরণ কোম্পানি সবাই 6 থেকে 10% পর্যন্ত ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিআরসির গণশুনানিতে। তবে কোম্পানিগুলোর এমন প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন নাগরিক প্রতিনিধিরা। কোম্পানিগুলোর লুটপাট, দুর্নীতি, অনিয়মের কারণে তৈরি হওয়া বিপুল লোকসানের বোঝা এভাবে জনগণের ঘাড়ে তুলে দেয়া অন্যায় বলে মত দেন তারা। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে গণশুনানির আয়োজন করে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। অনুষ্ঠানে দেশের 6টি বিতরণ কোম্পানি পৃথক পৃথকভাবে বিভিন্ন পরিমাণে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করে। আরইবি 5.9%, ডেসকো 9.67%, ডিপিডিসি 6.97% এবং ওজিকাপাডও সর্বোচ্চ 10% ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করে। নেসকো ইউনিট প্রতি 1 টাকা 2 পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে। দায় দেনা পরিশোধ সবকিছু মিলিয়ে আমরা যদি ব্রেক ইভেনে অর্থাৎ জিরো লেভেলে আসতে চাই, তাহলে আমাদের বিদ্যুতের খুচরা মূল্যহার অত্যন্ত নগণ্য, মাত্র 9.67% আমরা বৃদ্ধির প্রস্তাব করেছি। পিডিবি এবং টিসিবি যদি হুইলিং চার্জ ওনারা যেটা কালকে প্রস্তাব হয়েছে, এটা যদি সম্মানিত কমিশন যদি এটা অ্যাকসেপ্ট করে, তাহলে সেই অনুযায়ী কিন্তু রেশিওতে আমাদেরও আরও বেরোতে হবে। পরে শুনানিতে অংশ নিয়ে নাগরিক প্রতিনিধিরা কোম্পানিগুলোর এমন প্রস্তাবের তীব্র সমালোচনা করেন। কোম্পানিগুলোর লুটপাট, দুর্নীতি, অনিয়মের কারণে তৈরি হওয়া বিপুল পরিমাণ লোকসানের বোঝা এভাবে জনগণের ঘাড়ে তুলে দেওয়াকে অন্যায় বলে মত দেন তারা। প্রশ্ন করেন, লোকসানি কোম্পানির বেশিরভাগ কর্মকর্তার ছেলেমেয়েরা কিভাবে বিদেশে পড়ছে। নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের অটোমেটিক পকেট কাটার নতুন সিস্টেম করা, যা কোনোভাবে গ্রহণযোগ্য না। এই আলোচনায় এখানে উত্থাপন অনৈতিক বলে আমরা মনে করি। বিদ্যুৎ লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। আপনার ছেলে মেয়ে বউ সব বিদেশে থাকবে, কানাডা আমেরিকা থাকবে, আর আপনি এখানে এসে দেখাবেন যে আমি লোকসানি প্রতিষ্ঠান। এনার্জি রেগুলেটরি কমিশন যদি বলে আমি নাম তালিকা সহ আপনাকে দিব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা আপনি সেটা আগে বলেন। আপনি এই যে সিস্টেম লসটা কমেছে, সিস্টেমে যদি কমেই থাকে তাহলে সেখানে তো আপনার কস্ট কমে যাওয়ার কথা নিশ্চিতভাবেই।
তো কষ্ট যদি কমে তাহলে তো বিদ্যুতের দাম কমে যাওয়ার কথা। ভবিষ্যতে যে কোনো প্রকল্প গ্রহণের পূর্বে বিইআরসি থেকে আপনার অনুমোদন নিতে হবে। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বুধবার শুরু হয় এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি বৃহস্পতিবার শেষ হয়। রেকর্ডেড হয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দেখবো এবং সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। এই সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য আগামী 9 জুন দিন ঠিক করেছেন চেম্বার জজ আদালত। এর আগে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করে রাষ্ট্রপক্ষ। এদিকে মঙ্গলবার এক প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকারের সময় করা সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেয়া 15 বিচার বিভাগীয় কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ সংসদে বিল আকারে পাস না হয় গত বছরের 11 ডিসেম্বর প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্ট সচিবালয়ের আইনি বৈধতা ছিল না। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, বিএনপি রাষ্ট্রের মধ্যে আবারও কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চায়, যার জন্য বিচার বিভাগকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। হামিদুর রহমান আজাদ বলেন, দেশ ও জনগণের স্বার্থে জামাতে ইসলামী আপোষহীন থাকবে। দাবি আদায় রাজপথে আছে, জামাত বিচার বিভাগের স্বাধীনতার জন্য রাজপথে থাকবে। সংবাদ সম্মেলনে সিনিয়র আইনজীবী জামাতের কর্মপরিষদের সদস্য শিশির মনির বলেন, বিচার বিভাগীয় সচিবালয় বাতিল করে বিচার বিভাগের উপর আঘাত করেছে সরকার এবং বিচার বিভাগের স্বাধীনতাকে রুদ্ধ করেছে। বিশ্বাস ভঙ্গের শামিল, ইংরেজিতে বলে ব্রিচ অফ ট্রাস্ট অফ এ নেশন। আমরা যারা বিশ্বাস করেছিলাম, সকলেই যারা বিশ্বাস করেছিলেন, জুলাই জাতীয় সনদে যারা স্বাক্ষর করেছিলেন এটা করবেন বলে, তারা এখন এখান থেকে সরে আসছেন। দিস ইজ ডেফিনেটলি will create a mistrust upon the activities of the government. এইরকম কর্মে আমরাই শুধু বিরক্ত নয়, আমার ধারণা আমাদের দেশের সচেতন সকল নাগরিকেই এই ধরনের কর্মকাণ্ডে যথেষ্ট বিরক্তি বোধ করছে। সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের মধ্যে একটা কর্তৃত্ববাদ পুনরায় প্রতিষ্ঠা করা এবং বিগত ফ্যাসিস্ট আমলে যেই পদ্ধতিতে সরকার ও রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, বর্তমান সরকারও প্রতিটি ধাপ এবং পদক্ষেপে সেদিকে ফিরে যাচ্ছে। গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে অবিলম্বে রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সহায়তা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা বলেন, সরকার চাইলে খুব সহজেই এসব পরিবারের জন্য ক্ষতিপূরণ ও ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনের সুযোগ নিশ্চিত করতে পারে। জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার সংগঠন অধিকারের গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, গুমের শিকার অনেক পরিবার চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে জীবনযাপন করছেন। অনেক পরিবার গুম হওয়া ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ তুলতে পারছেন না। আইনি স্বীকৃতি না থাকায় নানা জটিলতায় পড়তে হচ্ছে। তাই অবিলম্বে একটি কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে এসব ভিকটিম পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা বলেন, প্রিয়জনদের হয়তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু পরিবারগুলোর জন্য ন্যূনতম অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য বড় কোনো বিষয় নয়। বক্তারা বলেন, গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার আপোষহীনভাবে সম্পন্ন করতে হবে এবং এমন আইনি কাঠামো গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো নাগরিক গুমের শিকার না হয়। গ্রামের উন্নয়নকে অগ্রাধিকার না দিয়ে শুধু শহর কেন্দ্রিক উন্নয়ন করলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে একটি পাকা সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মঈন খান বলেন, বিএনপি শুধু ধনী মানুষের জন্য রাজনীতি করে না, বরং গ্রামীণ ও সাধারণ মানুষের কল্যাণেও কাজ করে। 20 থেকে 25 বছর আগে থেকেই তারেক রহমান দেশের বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সমস্যা ও দুঃখ দুর্দশার কথা শুনেছেন। মানুষের সেই দুর্ভোগ দূর করতেই গ্রামীণ উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে বলে জানান ডক্টর মঈন খান। গ্রামের যদি উন্নয়ন না হয় তাহলে কিন্তু শহরের উন্নয়ন করে বাংলাদেশের উন্নয়ন কেউ করতে পারে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
তিনি এই সত্য উপলব্ধি করেছেন এবং উপলব্ধি করেছেন বলেই তিনি কিন্তু তৃণমূলের রাজনীতির প্রচলন করেছেন বাংলাদেশে। প্রায় 20-25 বছর আগে থেকে তিনি বাংলাদেশের গণমানুষের সঙ্গে গ্রামে গ্রামে গিয়ে কথা বলেছেন এবং তাদের সমস্যার কথা জেনেছেন। আজকে তিনি প্রধানমন্ত্রী হবার পরে এই যে রাস্তা, সেটা কিন্তু তারই প্রতিফলন। দেশের অর্থনীতি পুনরুদ্ধারের সংস্কারকে কেবল স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা বাস্তব রূপায়ণের উপর এখন সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বৃহস্পতিবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশ PRI আয়োজিত সেমিনারে এমন মতামত ব্যক্ত করেন অর্থনীতিবিদরা। সেমিনারে বক্তারা বলেন, গত 1 দশক গুটি কয়েক প্রভাবশালী গোষ্ঠী ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ করেছে আর স্বল্প সুদের ঋণ নিয়ে অর্থ পাচার করেছে। এর ফলে সাধারণ ব্যবসায়ীরা এখন উচ্চ সুদের হারের চাপে আছেন। এসব সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, ব্যাংকিং, জ্বালানি ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতগুলো যেন কোনো নির্দিষ্ট মাফিয়াতন্ত্রের প্রভাবে না পড়ে তা নিশ্চিত করা সরকারের বড় চ্যালেঞ্জ। উন্নয়ন ব্যয়ের চেয়ে পরিচালন ব্যয় দ্রুত বাড়ছে, যা আর্থিক শৃঙ্খলার জন্য উদ্বেগের বিষয়। প্রকল্প বাস্তবায়নে বিলম্বের কারণে সময় ও ব্যয় বৃদ্ধি একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন ডক্টর ফাহমিদা খাতুন। নতুন প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধীদের কিভাবে সমাজে অন্তর্ভুক্ত করা যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিডা অডিটোরিয়ামে গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে উপলক্ষে এক আয়োজনে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতার শিকার প্রায় 150 মানুষ। এ সময় তারা সরকারের কাছে নিজেদের নানা দাবি তুলে ধরেন। তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন, ডিজিটাল অন্তর্ভুক্তি দয়া নয়, অধিকার। প্রতিবন্ধী ব্যক্তিরা বোঝা নয়, সম্পদ। 40 লাখ প্রতিবন্ধী শিশুদের এগিয়ে নিতে তথ্য প্রযুক্তি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। তাদের জন্য বিশেষ বরাদ্দ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, সেবামূলক প্রতিষ্ঠান সহ সকল অবকাঠামোতে বিশেষভাবে সক্ষম মানুষের প্রবেশে বিশেষ ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া বিশেষভাবে সক্ষম মানুষের সুপ্ত বিশেষ প্রতিভা কাজে লাগাতে সরকার প্রকল্প হাতে নিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। শেষ হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট। এবার এতে অংশ নেন 60টিরও বেশি দেশি বিদেশি প্রতিষ্ঠান। এবারও 3 দিনব্যাপী ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্টের আয়োজন করে BUP ক্যারিয়ার ক্লাব, যা আজ শেষ হয়। আয়োজন জুড়ে ছিল ওয়াক ইন ইন্টারভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং, নেটওয়ার্কিং ও বিশেষ সেমিনার। এবারের আয়োজনে অংশ নেয় প্রায় 2000-এরও বেশি শিক্ষার্থী। 3 দিনের এই আয়োজনে সাজানো হয় 50টিরও বেশি বিভিন্ন কোম্পানির বুথে। এ প্ল্যাটফর্মে রয়েছে নেটওয়ার্কিং, ক্যারিয়ার কাউন্সেলিং, নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি মত বিনিময়ে কর্মসংস্থানের নতুন সুযোগ। সমাপনী বক্তব্যে বিউপির উপাচার্য মেজর জেনারেল মাহবুবুল আলম বলেন, শিক্ষার্থীদের সৎ থেকে দেশ সমাজের জন্য কিভাবে কাজ করতে হয় তা একাডেমিক পর্যায় থেকেই শেখানো হয়। পরে জব ফেয়ারে অংশ নেওয়া কোম্পানির প্রতিনিধিদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রামিসা হত্যার ক্ষোভে ফুঁসছে দেশ, দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদনের নির্দেশ আইনমন্ত্রীর। কোনোভাবেই কমছে না হামের প্রকোপ, আরও 7 শিশুর মৃত্যু। উন্মুক্ত পদ্ধতি নয়, আন্তর্জাতিক সংস্থা থেকে টিকা নেওয়া হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিদ্যুতের দাম ভোক্তা পর্যায়ে 10% পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থা, তীব্র বিরোধিতা অংশীজনের। গ্রাহকের পকেট কাটার কৌশল। সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় ইস্যু, 9 জুন আপিল বিভাগের শুনানি। বিএনপি আবারও কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চায়, অভিযোগ জামাতের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30, এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।